এই মুহূর্তে রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেনই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম শিল্পী। একেবারে নতুন ঝকঝকে ফ্রেশ মুখ এই আফরিনকে নিয়ে আশাবাদী তো অবশ্যই বামপন্থীরা, কারণ এরকম একজন ফ্রেশ মুখ, ঝকঝকে মুখ তো অবশ্যই, তার সঙ্গে যেটা আরো এক্সট্রা অ্যাডিশনাল সেটা হচ্ছে যে আফরিন প্রতিবাদী মুখ। আর এই পুরোটা মিলিয়ে এই যে কম্বোটা, সেটার জন্যই আফরিনকে নিয়ে স্বপ্ন দেখছে বামপন্থীরা। আফরিন নিজে কতটা স্বপ্ন দেখছেন, কি কি ভাবছেন উনি, যে এই বিধানসভা কেন্দ্রটাকে ঠিক কি ভাবে আরো ভালো করা যায়, আরো উন্নত করা যায় ক্ষমতায় আসলে। আসুন আফরিন। আমি আফরিন বেগম, সিপিআইএম এর প্রার্থী, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এইবারে দাঁড়িয়েছি। আমি বালিগঞ্জের মেয়ে, ছোট থেকে বালিগঞ্জেই বড় হয়েছি। লড়াই করতে নেমেছি নিজের বালিগঞ্জ অঞ্চলকে বাঁচাতে। রয়েছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম শিল্পীর সঙ্গে। ইতিমধ্যে প্রচন্ড পরিচিত মুখ, একে তো একদম ফ্রেশ একটা ঝলমলে মুখ, যেটা আগেই বললাম, আর তার সঙ্গে প্রতিবাদী মুখ হিসেবেও কিন্তু উঠে আসছে এই আফরিন শিল্পীর নাম। প্রথমে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি, সর্বকনিষ্ঠ বামেদের প্রার্থী এবারে। এটা শুনে কি খুব গর্বিত মনে হচ্ছে, গর্ব হচ্ছে নাকি ভয় ভয় লাগছে? দেখুন, সেক্ষেত্রে বলবো যে আমাদের বামেদের এরকম আরো প্রার্থী আছে যে আমার থেকে বয়সে ছোট। আমাদের বামেদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে, অর্গানাইজেশনে এরকম প্রচুর তরুণ কর্মীরা কাজ করছেন। আমিও তাদের মধ্যে একজন। বামপন্থী হিসেবে আমাদের পার্টির সাথে আমিও একজন সৈনিক হিসেবে কাজ করছি মানুষের। মানে জানি যে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, ছাত্র রাজনীতির ভোটে দাঁড়ানো, সেখানে জেতা, এখন বিধানসভার ভোটে দাঁড়ানো, তো কি মনে হচ্ছে, কি পার্থক্য ছাত্র রাজনীতির ভোটে আর বিধানসভার ভোটের পার্থক্য কতটা? দেখুন, ছাত্র রাজনীতি তো আমরা খুবই ছোট একটা জায়গায় গণ্ডির মধ্যে করেছি। আমরা যখন ছাত্র থাকাকালীন আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করতাম। বর্তমান দিনে আরো বড় দায়িত্ব বিধানসভা ভোট। নিজের এলাকা, আমি যেহেতু বালিগঞ্জেই ছোট থেকে বড় হয়েছি, এখানেই জন্মেছি, ফলে নিজের এলাকাকে আরো খুঁজে খুঁজে বের করে চেনা, প্রতিটা অঞ্চল চেনা, প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং সেই লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আরো বড় দায়িত্ব বটে। ফলে সেই লড়াইটা লড়তে নেমেছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা ভরসা পাচ্ছি, বালিগঞ্জের মানুষকে নিয়ে সেই লড়াইটা নেমেছি। আমরা যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটা দেখি তাহলে দেখবো এটা যেমন একদিকে খুব পশ একটা এরিয়া, মানে বড় লোকেরা থাকে, হাই রাইজ, ঠিক একই সঙ্গে পাশাপাশি কিন্তু নিম্নবিত্ত মানুষেরও একটা যথেষ্ট পরিমাণে মানে মানুষ রয়েছেন আর কি এখানে। তো এই দুটো বিপরীত ধর্মী মানুষ, মানে বিপরীত মানুষ আর কি একই জায়গায় রয়েছেন, এবং সেই বিধানসভা কেন্দ্রটার প্রার্থী তুমি। তো কি মনে হচ্ছে এই দুটো বিপরীতমুখী মানুষের চরিত্রকে কি করে এক জায়গায় আনে? দেখুন, আমি প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে করছি সেটা হচ্ছে আমার বালিগঞ্জ বিধানসভা, যেখানে আমার নিজের বাড়ি, প্লাস আরো অন্যান্য সকল জায়গায় আমি পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছি মানুষের কাছে, দরজায় 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 পৌঁছে গিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছি তাদের সমস্যার কথা, এবং বামপন্থীদের যা বিকল্প, আমাদের যা বিকল্প, সেইগুলো আমরা তুলে ধরছি তাদের কাছে। যেমন হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে, তেমনি একাধিক বস্তি অঞ্চল রয়েছে। আমাদের হাই রাইজ গুলোতে প্রচুর সমস্যারও সম্মুখীন হতে হয় বিভিন্ন সময়। আমাদের এই গোটা কলকাতা জুড়ে বৃষ্টি হলেই যেভাবে সকালবেলা জল জমে যায়, বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেম গুলো সারানোর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। প্রচুর পুরোনো আমলের ড্রেনেজ সিস্টেম, ফলত সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এবং মানুষের বিভিন্ন সময় জলে অসুবিধা হয়। সেখানে আমরা চাইছি যাতে নতুন ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেই জল মিনিটের মধ্যে নামানো যায়। একই সাথে যে হাই রাইজ বিল্ডিং গুলোতে যে বয়স্ক, বৃদ্ধ, সিনিয়র সিটিজেনরা, আমাদের অভিভাবকরা থাকেন, তাদের ছেলেমেয়েরা বহু ক্ষেত্রেই বাইরে চাকরি করতে যান, কাজ করতে যান, ফলে তাদের অনেক সমস্যা হয়, তারা সেগুলো কাউকে বলতে পারেন না। আমরা মনে করি সরকারে যারা থাকবেন, যারা দায়িত্বে থাকবেন, জনপ্রতিনিধি হবেন, তাদের এই কাজগুলো করা দায়িত্ব। ফলত আমরা একটা কুইক রেসপন্স টিম বানিয়েছি, যাদের 24 ঘন্টা নাম্বার আমাদের অ্যাভেলেবেল থাকবে। যখনই কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কোনো সমস্যার তিনারা সম্মুখীন হবেন, সেই কুইক রেসপন্স টিমকে ওনারা মেসেজ বা কল করলে সেই কুইক রেসপন্স টিম সেখানে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করবে। সিপিএম এর ক্যান্ডিডেট, আপনাদের সকলের দোয়া চাই। আশীর্বাদ চাই। আসসালামু আলাইকুম। সিপিএম এর दोस्तों और साथियों, আশীর্বাদ চাই, দোয়া চাই। এই
সেই জাতীয় প্লাস আমাদের এই বালিগঞ্জ চত্বরের বিভিন্ন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আমরা অভয়া টিম বানাবো। কোনো মহিলা যদি অসুরক্ষিত বোধ করেন তাহলে তিনি অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবেন, আমাদের টিম এক্সপার্ট টিম সেখানে পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করবে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। এইভাবে বিভিন্ন বিকল্প তুলে আনছি আমরা। আমাদের যে স্কুলগুলো রয়েছে, সরকারি স্কুল বলুন, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো বলুন, সেইগুলো হচ্ছে যে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা চাইছি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্কুল এইগুলোকে পরিকাঠামোগত দিক থেকে উন্নতি করা হোক। এবং তার সাথে সাথে আমরা চাইছি যে বিধানসভায় আমরা একটা এরকম বিল পাশ করব যেখানে বেসরকারি স্কুল, বেসরকারি যে হাসপাতাল রয়েছে তারা যেন লাগামহীন ফিস বৃদ্ধি না করতে পারে। তো মানুষ যদি, বালিগঞ্জের মানুষ যদি সেটা চান, অবশ্যই বালিগঞ্জের মানুষ সেটা নিয়ে ভাববেন। আমরা এই বিলগুলো পাশ করাতে চাইছি যাতে আমাদের বালিগঞ্জ অঞ্চলের মানুষরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে। তার সাথে সাথে বস্তি অঞ্চলগুলো, যেটা আপনিও বলছিলেন যে অন্য এলাকা বস্তি এলাকা, সেখানেও মানুষ যে খুব ভালো আছেন তা নয়, দমবন্ধকর পরিস্থিতিতে ওনারা বেঁচে রয়েছেন। ড্রেনেজ সিস্টেমের কথা আগেই বলেছি, সেখানে বস্তি অঞ্চলের ড্রেনেজ সিস্টেম আরো খারাপ। সেখানে জল উপচে পড়ছে, মশা মাছির প্রকোপ, বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় রয়েছেন, ওনারা ভয় পাচ্ছেন। ফলে তো সেই ড্রেনেজ সিস্টেম যেমন সারানো, তেমন প্রতি সপ্তাহ অন্তর যেভাবে পেস্টিসাইড করে যাতে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা না ছড়ায় সেটা দেখা। পানীয় জলের বিপুল অভাব আমাদের এই বস্তি অঞ্চলগুলোতে। পরিশুদ্ধ পানীয় জল যাতে 24 ঘন্টা পাওয়া যায় সেটা দেখতে হবে, কারণ ওনারা না হয় সকালবেলা নয় বিকেল বেলা ওনারা পানীয় জল ভরে রাখেন এবং তখনই পান, তার বাইরে পান না। সেটা যাতে না হয় সেটার ব্যবস্থা আমরা করব। একই সাথে বস্তি অঞ্চলগুলোতে পাকা ছাদ নেই, আমরা এমএলএ ফান্ড থেকে বস্তি অঞ্চলগুলোতে পাকা ছাদের ব্যবস্থা করব বলছি। বিভিন্ন এলাকায় এলাকায় আমরা মেডিকেল ক্যাম্প করব সপ্তাহে একদিন, যাতে বস্তি অঞ্চলের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদেরকে যাতে অন্য কোথাও না যেতে হয়, সেখানে মেডিকেল ক্যাম্পে যারা তারা প্রাথমিক চিকিৎসাটুকু পান। এই জাতীয় আমরা সমস্ত কিছু কাজ করব বলছি। এবং আমাদের গোটা বালিগঞ্জ চত্বরে যাতে প্রত্যেকটা জায়গায় মানুষ সুরক্ষিত থাকেন, ভালোভাবে থাকেন, মাথা উঁচু করে বাঁচতে পারেন। বালিগঞ্জের কোনো বেকার যাতে আর বেকার না থাকে, তার জন্য কাজটা হয়, চাকরিটা হয়, সেইটা আমরা করবো আগামী দিনে, সেটার জন্য লড়ছি। হ্যাঁ, চাকরির কথা তো অলরেডি রয়েছে ইশতেহারে। তো সেক্ষেত্রে তুমি যে সমস্যাগুলোর কথা বলছো, এই সমস্যাগুলো যখন তুমি বেরোচ্ছ, ডোর টু ডোর ক্যাম্পেইন করছো, একটু পরেও রয়েছে তোমার ডোর টু ডোর ক্যাম্পেইন, তো তখন মানুষ কি এই সমস্যার কথা তোমাকে জানাচ্ছেন বা তোমার সঙ্গে যারা যাচ্ছেন তাদেরকে জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই মানুষ এই সমস্যাগুলোর কথা তো অবশ্যই জানে। मोहल्ले की बेटी काम करूंगी अपने इलाके के लिए। आपका यहाँ नाम आ गया तो भाभी उधर हम लोग आप सबका नाम आ गया ना? हाँ चलिए अगर ठीक किसी है को भी तकलीफ हो हम लोग को बताइएगा, हम लोग लॉयर्स को लेकर लड़ रहे हैं। সাথে সাথে মানুষ গণপরিবহন ব্যবস্থার কথাও জানাচ্ছেন। যেভাবে রান্নার গ্যাসের দামও বাড়ছে দেখছেন, পেট্রোলের দামও বাড়ছে, গণপরিবহন ব্যবস্থাগুলো আমাদের যেগুলো রয়েছে সেখানে প্রায় সরকারি গণপরিবহন ব্যবস্থা নেই বললেই চলে, উঠে যাচ্ছে প্রাইভেটই বেশি। ফলে সেখানে এই যে লাগামহীন ভাড়াও বাড়ছে, কারণ তাদেরও গ্যাসের দাম, তেলের দাম বাড়ছে। সেটার জন্য আমরা গণপরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেবো এবং গণপরিবহন ব্যবস্থাকে যাতে কম পয়সায় যাতে মানুষ যেতে পারেন দূরত্বে, সেটার ব্যবস্থা যেমন করব। আমাদের এই অঞ্চলে একাধিক ট্রাম লাইন রয়েছে, ট্রামগুলোকে যেভাবে শুকিয়ে মেরে ফেলা হচ্ছে, পরিকাঠামোগত দিক থেকে প্লাস উন্নত ট্রামের করা হচ্ছে না। জমিগুলোও তো ফলত সেই জায়গাটাও আমরা চেষ্টা করব যাতে ট্রামকে পুনরায় ফিরিয়ে আনা যায় এবং আরো বেশি পরিমাণে তার পরিকাঠামোগত উন্নতি করা যায়, স্পিড করা যায়। ভাড়াটাও যদি মানুষের সাধ্যের মধ্যে রেখে সেটাও একটা গণপরিবহনের গুরুত্ব মাধ্যম হিসেবে দেখা যায়, কারণ পরিবেশের দিক থেকেও সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরিবেশ বান্ধব স্পট বানাবো বলেছি অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে দূষণের মাত্রা অনেক বেশি, সেই সমস্ত জায়গায় আমরা গ্রিন স্পট বানাবো, গ্রিন জোন বানাবো, যাতে সেই সমস্ত জায়গায় গাছ লাগিয়ে মানুষের অক্সিজেন, শুদ্ধ বাতাসটাও তারা পেতে পারে। এই সমস্ত কাজ করছি। মানুষের মুখে স্পষ্ট ছাপ আমরা পাচ্ছি যে তারা বদল চাইছেন। এই যে এসআইআর, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা মানুষ আমাদেরকে জানাচ্ছেন। বিজেপি সরকার যেভাবে এসে এসআইআর করে নির্বাচন কমিশনদেরকে নিজেদের ঘেরাটোপের মধ্যে নিয়ে নিজেদের হয়ে কাজ করাচ্ছেন, প্রান্তীয় অঞ্চলের মানুষের নাম বাদ দিচ্ছে। গোটা বালিগঞ্জ জুড়ে 23,000 মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে 18,000 মুসলিম, 5,000 হিন্দু, প্লাস আরো অনেক মানুষ রয়েছেন। আমরা দেখছি সংখ্যালঘু মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, তাদের প্রত্যেকের নাম বাদ দেওয়া হচ্ছে। ফলে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করি। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা, কিছুক্ষণের মধ্যেই সেটা বেরোবে। আমরা আমাদের দাবি, বামপন্থীদের দাবি প্রথম দিন থেকে একটাই ছিল, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। আজকে সন্ধ্যেবেলা আমরা পেয়ারাবাগান অঞ্চলে 69 নম্বর ওয়ার্ডে আমরা একটি হেল্প ডেস্ক বসিয়েছি, যেখানে মানুষের সহায়তার জন্য আমরা হেল্প ডেস্ক বসিয়েছি। সেখানে আমাদের সাথে লিগাল টিম আছে, যাতে ভোটারদের যে
অধিকার সেটা যেমন যদি খর্ব করা হয় তাহলে সেটা যেমন হচ্ছে যে আমরা ফর্ম ফিল আপ করবো, একই সাথে সাথে লিগাল অ্যাডভাইস যাতে আমরা পাই, কোর্টেও লড়াইটা যাতে করা যায়, সেইটা নিয়ে আমরা আজকের এই হেল্প ডেস্ক চালাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, হলো উনি 5 দিনের ধর্ণা করলেন, তারপরে উনি কিছু করলেন না। আমরা বলতে চাইছি যে আমরা বামপন্থীরা এখনো লড়াই করছি যাতে একজনও ভোটার তাদের ন্যায্য অধিকার থেকে বাতিল না হন। আমরা ট্রাইব্যুনালে আমাদের লয়ার টিম নিয়ে গিয়ে যে মানুষের প্রয়োজন তাদের ফ্রিতে তাদের হয়ে কেস লড়ছি, আপিল করছি, এবং সেই কাজগুলো করছি যাতে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পান। এইগুলো মানুষের গুরুত্বপূর্ণ সমস্যা, ফলত সেইগুলো নিয়ে আমরা লড়াই দেখি একটু এগিয়ে যাবো। বালিগঞ্জ বিধানসভায় তোমার বিপরীতে বিজেপির প্রার্থীর কথা নয় বাদই দিলাম, কিন্তু তৃণমূলের প্রার্থী যিনি, তিনি অনেকটা প্রবীণ, প্রাজ্ঞ, মানে অনেক অভিজ্ঞ আর কি, তার বিপরীতে তুমি লড়ছো। তো কোথাও গিয়ে কি একটু টেনশন কাজ করছে যে এত প্রবীণ একজন রাজনীতিবিদের সঙ্গে টক্কর দিতে হচ্ছে? দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো আমাদের গোটা কলকাতা জুড়েই প্রচন্ড হিট ওয়েভ চলছে, প্রচন্ডই গরম। আমি বলবো যে এই মুহূর্তে আমাদের যিনি প্রবীণ, অনেক বয়স ওনার, এবং অনেক বয়স্ক উনি, এবং অনেকদিন ধরে রাজনীতিতে রয়েছেন, আমি বলবো যে উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ওনার সুস্থতা কামনা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। কিন্তু আমার লড়াই আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াই এই তৃণমূল এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে বিজেপিকে রিজেক্ট করেছে, ফলে সেখান থেকেই বোঝা যায় তারা বিজেপিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করতে চায় না। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই, তৃণমূল যেভাবে বিজেপিকে সাহায্য করছে, বিজেপিও যেভাবে তৃণমূলকে সাহায্য করছে, সেটার বিরুদ্ধে লড়াই। বিজেপির যেমন ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই, তেমন তৃণমূলের দুর্নীতি রাজের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা আমি লড়ছি। আমার মতাদর্শই আমার প্লাস পয়েন্ট, সেই মতাদর্শ নিয়ে লড়াই করতে নেমেছি। সেখানে বয়সের সেক্ষেত্রে আমি আফরিন বেগম, সিপিআইএম এর প্রার্থী, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এইবারে দাঁড়িয়েছি। আমি বালিগঞ্জের মেয়ে, ছোট থেকে বালিগঞ্জেই বড় হয়েছি। লড়াই করতে নেমেছি নিজের বালিগঞ্জ অঞ্চলকে বাঁচাতে। বিরোধীরা অনেকবারই বলছে, মানে অনেক সময় বলছে যে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সংখ্যালঘু মুখ, কোথাও গিয়ে প্রতিকূলের রিপ্লেসমেন্ট করা হচ্ছে আফরিনকে, তুমি কি বলবে? দেখুন, আমি বহুদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত, বর্তমানে স্কলার আন্দোলনের সাথে যুক্ত। আমি শুধুমাত্র আমার পরিচয় একজন সংখ্যালঘু হিসেবে নয়, আমি যেমন সংখ্যালঘু কমিউনিটি ধর্মীয় দিক থেকে বিলং করি, তেমনই আমি একজন নারী, আমি মহিলা, তার সাথে হচ্ছে যে আমি উচ্চ শিক্ষিত হচ্ছি, ফলত আমি সংখ্যালঘু, কিন্তু এটাই আমার মূল পরিচয় নয়। আমি মনে করি বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, কোথাও গিয়ে আমিও তাদের সাথে নিজেকে এক মনে করি, আমিও বিভিন্ন জায়গায় শোষিত হই মহিলা হওয়ার জন্য, সংখ্যালঘু হওয়ার জন্য। ফলে আমার সেই পরিচয়টাকে আমি বড় পরিচয় মনে করি, যেই জায়গায় আমি সেই মানুষগুলোর সাথে একজোট হয়ে এগুলোর বিরুদ্ধে লড়াই করছি। ফলে আমরা বামপন্থীরা যারা লড়াই আন্দোলনের ময়দানে এসেছি, আমরা কেউ কারোর সাবস্টিটিউট হতে আসিনি, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের দায়িত্ব, আমাদের কর্মক্ষমতায় আমরা সেই লড়াইটা লড়ছি। এবং আমাদের বামপন্থীদের মধ্যে, আমাদের পার্টির মধ্যে ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা বলুন, সিআইটিইউ বলুন, সব জায়গায় প্রচুর তরুণ কর্মীরা তাদের কাজটা যথাযথভাবে পালন করছে। এই অঞ্চলের, মানে এই বালিগঞ্জ বিধানসভার এই মুহূর্তের যিনি এখনো পর্যন্ত প্রেজেন্ট এমএলএ, তার সঙ্গে কিন্তু একটা ধর্মীয় সন্ত্রাসের নাম সরাসরি জড়িত রয়েছে। তো কি বার্তা দেবে এই বালিগঞ্জ, মানে বালিগঞ্জবাসীকে আর কি, যে এরকম একজনকে ওনারা তো পছন্দ করেছিলেন, এটা তো মিথ্যে নয় যে ওনারা এরকম একজনকে পছন্দ করেছিলেন 2022-এ যে উপনির্বাচনটা হয়েছিল। তো সেই ধর্মীয় সন্ত্রাসের পরিবর্তে সেকুলার বা বামপন্থী মুখ হিসেবে কি বার্তা দেবে? দেখুন, যেভাবে তৃণমূল কথায় কথায় বিজেপি বিরোধিতা করে, সেটা তাদের ছদ্ম বিরোধিতা। বিজেপির মতো একটা দল থেকে বাবুল সুপ্রিয়র মতো একজনকে টেনে নিয়ে এসে ওয়াশিং মেশিনে সাফ করে দিতে চাইলেও সেটা সাফ করা আসলে যায় না। বালিগঞ্জের মানুষ সেটার জবাব দিয়েছে, বিপুল মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে, বামপন্থীরা কিছু ভোটেই হেরেছে। ফলে এবং তাকে, বাবুল সুপ্রিয়কে আমাদের এই বালিগঞ্জ এলাকার কোনো কাজে দেখা যায়নি, কখনো কোনো অনুষ্ঠানে দেখা গেছে, সরস্বতী পুজোয় দেখা গেছে। ফলত জনপ্রতিনিধি এমন হওয়া উচিত যিনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের জন্য লড়াই করবেন। তিনি ডিরেক্ট ঘৃণার রাজনীতি করেছেন, হিংসা হানাহানির রাজনীতি করেছেন, সেটার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তার জন্য আমরা লড়াই করতে নেমেছি। এবং বালিগঞ্জের মানুষ যেহেতু বিজেপির বিরুদ্ধে, তেমন বিজেপিকে যারা বালিগঞ্জে জায়গা করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও বালিগঞ্জের মানুষ লড়াই করবে। এবারে বালিগঞ্জের মানুষ লাল ঝান্ডায় আস্থা ফেরাচ্ছেন, এবং আমি লড়াই করছি, বালিগঞ্জের নিজের মেয়ে লড়াই করছে, বালিগঞ্জকে বাঁচানোর লড়াই করছি, বাংলাকে বাঁচানোর লড়াই করছি। একদম শেষ প্রশ্ন, এই মুহূর্তে নরেন্দ্র মোদী রাজ্যে রয়েছেন, ভোট প্রচারে রয়েছেন, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কিছু বার্তা? দেখুন, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমার একদমই কোনো বার্তা দেওয়ার নেই। তার কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে কিছুদিন আগে অভিযোগ উঠেছে
ওনাদেরই দলের সুব্রহ্মণ্যম স্বামী, তিনি একাধিক অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে যে কিভাবে নারীদের কে বিভিন্ন সময় যৌনভাবে উনি শোষণ করেছেন এবং তার বিনিময়ে সংসদে পদ পাইয়ে দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ পাইয়ে দিয়েছেন। ফলত যিনি হিন্দু হয়ে হিন্দু কালচারের কথা বলেন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি রক্ষার কথা বলেন, আমরা এপস্টিন ফাইলেও এপস্টিন ফাইলের কথা প্রসঙ্গেই হচ্ছে এই কথাগুলো উঠেছে। এনাদেরই একজন লেখিকা, তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই সমস্ত বক্তব্য। ফলত ওনার দলেরই নেতা কর্মীরা যখন এই ধরনের বক্তব্য ওনার এগেনস্টে পেশ করছেন, যিনি হিন্দু কালচারকে বাঁচানোর কথা বলেন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতির কথা বলেন, তার এগেনস্টে এই ধরনের ঘৃণ্য মন্তব্য, উনি কি ধরনের মানসিকতার মানুষ সেটা থেকে আমরা বোঝা যায়। ফলে এই ধরনের বিজেপি যারা নারীদেরকে সম্মান করতে জানে না, যারা মানুষদেরকে সম্মান করতে জানে না, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। এবং বালিগঞ্জের মানুষের কাছে এটাই ভরসা, আশা, অনুরোধ যে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, ঠিক একই রকম ভাবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। সেটা নিয়ে আমি বালিগঞ্জের মেয়ে লড়াই করতে নেমেছি। বালিগঞ্জের মানুষের আশা, ভরসা, সাপোর্ট নিয়ে লড়াই করছি, বাংলাকে বাঁচানোর লড়াই করছি। অনেক ধন্যবাদ আফরিন, এত ব্যস্ত স্কেডিউলের মধ্যে এতটা সময় তুমি আমাদের तलाश करूं कोई मिल ही जाएगा, मगर तुम्हारी तरह कौन मुझको चाहेगा।